সো হ্যালো বয়েজ, হোপ ইউ গাইজ আর অল গুড। তো আজকের কি বিষয় ভিডিওটা হতে চলেছে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। সেটা হচ্ছে 10,000 প্লাস কিলোমিটার আমার চালানো হয়ে গিয়েছে ডিউক 390, 10,189 কিলোমিটার মতো তোমরা মিটারে দেখতেই পাচ্ছ। তো এই 10,000 চালাতে গিয়ে কী কী ফেস করেছি, কী কী আমার অসুবিধা লেগেছে, সেটা নিয়ে আজকে ভিডিওটা হবে। আর এই গাড়ির পার্টস অ্যাভেলেবিলিটি কেমন, পার্টসের দাম কেমন, সার্ভিস কস্ট কেমন, আর 10,000 কিলোমিটার চালাতে গিয়ে আমার কী কী পার্টস লেগেছে, ঠিক আছে, এটা লং রাইডে কেমন পারফরমেন্স দেয়, এগুলো তো আমি 10,000 কিলোমিটারে অনেক কিছুই ফেস করেছি, সেটার একটা ওভারভিউ আজকে দিয়ে দেবো। তো এখন কোনো একটা জায়গায় যাওয়া যাক, খালি প্লেসে, কারণ নয়েজ এরিয়ায় ভিডিও করা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। তো একটা খালি জায়গাতে যাব আর এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর আজকের আলোচনা দেখে আশা করি তোমাদের 390 কেনার জন্য কোনো ডাউট থাকবে না যে আমি 390 কিনবো, এই জিনিসটা আমার জানা নেই, এই জিনিসটা কেমন হবে, কি হবে। তো এগুলো সব কিছু আজকে তোমার ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো স্টে টিউন, ভিডিওটা পুরো দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। If you really wanna know, I'm full of self-doubt. And to be honest, it has never brought me down. No, 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 no. I'm really glad I'm not walking around believing my inflated ape brain has figured it out. তো বয়েজ, একটা ভালো মতো শান্ত মতো জায়গা চুজ করে নিয়েছি। তো এখানে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। আর যে ডিসকাশনগুলো রাস্তায় করবো বলেছিলাম এই মোটো ভ্লগের সেট আপে আর কি, ওটা এখানে কমপ্লিট করছি। এখানে লেটস স্টার্ট দ্য ডিসকাশন। তো বয়েজ, গাড়িটা দেখতেই পাচ্ছ সামনে রয়েছে, আর এটা 10,000 কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি আমি, ঠিক আছে। আর এর ভিতরে অনেক কিছু প্রবলেম আমার এসছে, বাট প্রবলেমের থেকে ভালো জিনিসগুলো আমার সঙ্গে বেশি ঘটেছে। এই ডিউক 390 যদি আমি বলি, সব থেকে বেশি চিন্তা থাকে ছেলেদের, সেটা হচ্ছে যে এর মাইলেজটা কমে যাবে। একই তো কম, তারপরেও ড্রপ হয়ে যাবে কি না 10,000 কি 20,000 চালানোর পর। তো বয়েজ, আমার প্রথমে দিত 25, 24, 23 থেকে 24, 22 থেকে 25-এর ভিতরে ধরতে পারো খুব ভালোভাবে চালালে। আর যখন তুমি টানবে, থ্রটল খুলবে, তখন 20-তে নেমে আসবে। তো এখনও তাই, 10,000 কিলোমিটার চালানোর পরেও আমার মাইলেজটা ওই রয়েছে। খুব যে মাইলেজ ড্রপ হয়ে গেছে তা না। তো 22 থেকে 24 কি 21 থেকে 24 এরকমই রয়েছে। আর যদি থ্রটল খুলি তাহলে 20, 19 এরকম। বয়েজ, মাইলেজের বিষয়টা আমি বুঝিয়ে দিলাম, তারপরে আসি সার্ভিসের কস্টে। তো এই বাইকটা চালাতে গেলে 10,000 কিলোমিটার 3টে মতো সার্ভিস করাতে হয়, ঠিক আছে। তো আমার 3টে কেন 4টে সার্ভিস বেশি 4টে করানো আছে, বিকজ এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মিডলে একবার। তারপরে আমি একবার সময় হয়নি সার্ভিসের, তাও আমি করিয়ে নিয়েছি, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল 6 মাস বাইরে পড়েছিল গাড়ি, ওই জন্য। তো সার্ভিস কস্ট ধরে রেখে দিতে পারো 3,000 টাকা করে পড়বে, ঠিক আছে, একটা সার্ভিস। ওর ভিতরে থাকবে ইনক্লুডেড থাকবে ওর ভিতরে ইঞ্জিন অয়েল, তারপরে মোবিল ফিল্টার, অয়েল ফিল্টার আর এয়ার ফিল্টার, এ কটা ইনক্লুড হতে থাকবে। তো ইঞ্জিন অয়েল 1700-1800 টাকা মতো পড়ে। আমি 20W50 লাগাই, তোমরা যদি চাও তাহলে 10W50ও চলে যেতে পারে, অসুবিধা হবে না। 10W50 কেটিএম রেকমেন্ড করে, বাট আমি একটু 20W50, ওতে একটু পারফরমেন্স বেশি পাওয়া যায়, ওর জন্য আমি 20W50 লাগাই। তো তোমাদের যদি পারফরমেন্স ইচ্ছা থাকে তাহলে লাগাতে পারো। তো বয়েস, তারপরে আসছে এখানে চেন সেট, ঠিক আছে। চেন সেটটা, তো চেন সেট 10,000, 12,000, যে যেরকম চেনটাকে লিউপ করবে, ক্লিন করবে, তার উপরে ডিপেন্ডেড। তো আমার বাইকটা 6 মাস পড়েছিল, ওই জন্য আমার চেন সেটটা খারাপ হয়ে গিয়েছে। তো অ্যাপ্রক্স 15,000 কিলোমিটার এটা চলে চেন সেট। আর একটা চেন সেটের দাম কোম্পানি থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে 3,500 টাকা মতো। বাট একটু যদি প্রিমিয়াম কোয়ালিটির চেন সেট লাগাতে চাও তাহলে 4,500 টাকা মতো পড়ে যাচ্ছে। তো চেন সেট 10, 12 কি 15 ভিতরে চেঞ্জ করতে হয়, এটা একটা কস্ট। আর টায়ার যেটা বলছি, ওটা 10,000 থেকে 12,000 কিলোমিটার চলে টায়ার। তো টায়ার আমার এখনও আছে, বিকজ আমার এমআরএফ এর টায়ার লাগানো, ঠিক আছে। তো এমআরএফ এর টায়ার একটু বেশিই চলে, 10-15 হাজার কিলোমিটার চলে যায়, হার্ড কম্পোনেন্টের টায়ার তো, ওই জন্য। বাট যদি তুমি মিশলিন বা মেটজেলার এই দুটো রেকমেন্ড করো, তো এই দুটো সফট কম্পোনেন্টের টায়ার, তো এই টায়ার দুটো তাড়াতাড়ি ঘষে যায়, ঠিক আছে। অফ রোডে গেলে তো আরও বেশি ঘষে যায়, বাট ওটাতে গ্রিপ বেশি প্রোভাইড করে। তো টায়ারের দাম সব থেকে মিড
মানে মধ্যিখানের রেঞ্জে যদি টায়ার ধরা হয় আর ডিউক 390 জন্য, সেটা হচ্ছে অ্যাপোলো H1। তো অ্যাপোলো H1 এ 10,500 টাকা মতো দাম আছে, 10,000 10,500। আর 10,000-10,500 টাকা যদি খরচা করতে পারো তাহলে খুব ভালো কোয়ালিটির একটা টায়ার পেয়ে যাবে, ঠিক আছে। ট্রাকেও চালানো যাবে আর এমনি রোডে চালানো যাবে, অফরোডও করা যাবে। তো অ্যাপোলো H1 এর দাম হচ্ছে 10,000 টাকা আর টায়ার চলে 12 থেকে 15,000 টাকা কিলোমিটার মতো। এই MRF এর মতন লং লাস্টিং হয়, বাট মেটজেলার আর যে মিশলিন আছে ওটা একটু কম লং লাস্টিং হয়। তো বয়েজ পার্টস অ্যাভেলেবিলিটি আর কি ডিউক 390 যে পার্টস পাওয়া যাবে, R3 পার্টস যেমন পাওয়া যায় না, খুবই টাফ R3 পার্টস পাওয়া। তো ডিউক 390 পার্টস সবসময়ের জন্য অ্যাভেলেবেল আর একটু কস্টলি। পার্টসের কোন পার্টসের কত দাম ওটা একটু পরে আসছি আমি, ঠিক আছে, আমি ভালোভাবে বলে দেবো। বিকজ আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি সব কিছু মানে কি শোরুমের কোন পার্টসের কত দাম ওগুলো আমার মুখস্থ হয়ে গেছে, তো ওটা একটু পরে আসছি। আগে ডিউক 390 মাইলেজ সার্ভিস কস্ট কী খরচা হয় ওগুলো বলে দিলাম। এবার আসবো যে ডিউক 390-তে আমার কি ভালো লেগেছে এই 10,000 কিলোমিটার চালিয়ে, ঠিক আছে। তো ওটার দিকে আসা যায়। তো বয়স সব থেকে প্রথমে যদি আসি তাহলে দেখতে পাবে এখানে একটা বড় LED স্ক্রিন দেওয়া আছে, ঠিক আছে। এখানে কোনো অ্যানালগ মিটার দেওয়া নেই। তো যাই হোক, অ্যানালগ মিটার একটু কুল লাগে, তা সত্ত্বেও এটা খুবই দুর্ধর্ষ লাগে আমার যখন চালাই, তখন একটা একটা ফিলিংসই আলাদা যায়। ড্যাশানে সব ইনফরমেশান এখানে পাওয়া যায়, ঠিক আছে। তো যেমন ফিউল রেঞ্জ 120 কিলোমিটার দেখাচ্ছে, ব্যাটারি ভোল্টও দেখায়, ফোন আসলে এখানে দেখা যায়। তো আমার পুরনো ভিডিও যদি দেখো তাহলে ডিউক 390 যে ফিচার্স আর কি, 390-তে কী ফিচার্স আছে যে ভিডিওটাতে আমি আলোচনা করেছি, ওই ভিডিওটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। তো ওটা দেখলে তোমরা বুঝতে পারবে ডিউক 390-র ফিচার্স কী আছে। বেশি ভালো লাগে সেটা হচ্ছে লুক, তোমরা একবার দেখেই নাও, খুব শার্প লুক লাগে ডিউক 390। নতুনটা অত বেশি ভালো লাগে না, আমার তো পার্সোনালি বেশি পছন্দ হয়নি। বাই দ্য ওয়ে গাইজ, তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা একবার কমেন্টে জানিও। নতুন যে 390-টা লঞ্চ হয়েছে না এই পুরোনোটা, তো আমার এটাই বেশি ভালো লাগে। এটাও BS6, ওটাও BS6, ঠিক আছে। তো লুকে একটু আপগ্রেড করেছে, তো ওটা একটু জানিও। আসি মডিফিকেশানের বিষয়ে, ঠিক আছে। তো আমি কিছুই মডিফিকেশান করে রাখিনি, যেহেতু আমার সিটিতে খুবই প্রয়োজন চালাতে হয় কলকাতার দিকে, আর পুলিশ ওখানে সব সময় থাকে আর ধরে। তো গাড়ি যদি কালার মডিফিকেশান করো তো পুলিশ ধরবে, ওর জন্য আমি জাস্ট একটা সিম্পল মডিফিকেশান করে রেখেছি, সেটা হচ্ছে এই পিছনের প্রোডিস। তো এটার জন্য পিছনের টায়ারটা একটু হেভি লাগে, তো তার জন্য খুবই ভালো লাগে। আর যদি বয়স এটা তোমাদের লাগে তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে কিনতে পারো, ঠিক আছে। তো এটা আমি লোকাল কোম্পানি লাগিয়ে রেখেছি, আর প্রোডিস্কেরও আসে। এর ভিডিওটা লাগানোর ভিডিও আমার করা আছে, ওটা চাইলে দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। 400 সিসি সেগমেন্টে সব থেকে বেশি যেটা ভালো লাগে আমার সেটা হচ্ছে এর রাইড বাই ওয়ার থ্রটল, ঠিক আছে। তো রাইড বাই ওয়ার থ্রটল সত্যি কার্যকরী। এটা যখন পিক আপটা আনা হয় তো মানে কি বলবো, কয়েক মিলি সেকেন্ডের ফারাক আছে, কয়েক মিলি সেকেন্ডে এটা অ্যাকশন শুরু করে, সঙ্গে সঙ্গে RPM হাই হয়ে যায়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর ভালো লাগার বিষয় হচ্ছে এই যে WP এপিক্স সাসপেনশন, ঠিক আছে। এই সাসপেনশনটা খুবই দারুণ, পিছনেও WP এপিক্স, সামনেও WP এপিক্স। তো এটা যে কোনো রাস্তার জন্য পারফেক্ট আর কি। যদি অফ রোডে যাও তার জন্যও পারফেক্ট, আর কোনো ট্রাক করো তার জন্যও পারফেক্ট, সব কিছুর জন্য আমার পারফেক্ট যেন মনে হয় এই WP এপিক্স। তো এই সাসপেনশনটা খুব ভালো লেগেছে আমার। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর ব্রেকিং পারফরমেন্স। তো এমন জায়গায় ভাই ব্রেক এমনভাবে ধরে না, ধারণার বাইরে, খুব দারুণ ব্রেক ধরে। সামনে 320 mm ডিস্ক ব্রেক প্যাড থাকে, ওটা হচ্ছে ব্রেমবোর ব্রেক প্যাড, তো খুব দারুণভাবে ওটা ব্রেকটা ধরে সামনে। পিছনেরটা অত বেশি কার্যকরী বলে আমার মনে হয় না, 220 mm তো, আর পিছনে সাধারণ ব্রেক প্যাড দেওয়া থাকে, সিরামিক ব্রেক প্যাড দেওয়া থাকে না। তো যাই হোক, এত সুন্দর ব্রেক ধরে, ধারণার বাইরে, মানে ইনস্ট্যান্ট কাজ হবে, যে ব্রেক লিভার প্রেস করবে সঙ্গে সঙ্গে কাজ হবে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তার ভিতরে ইনক্লুড করা যায় সেটা হচ্ছে হেডলাইট, খুব দারুণ হেডলাইটের, আর রাত্রে খুব ব্রাইট, কিন্তু এর থেকে বেশি ব্রাইট ডমিনারের, বাট তবুও খুবই ভালো। এটা মানে ভালো লাগার লিস্টে ফেলা যায়, খুব দারুণ লাগে, কুল লাগে দেখতে, একটু রোবোটিক টাইপের লাগে গাড়িটা। তো এগুলো খুব ভালো লেগেছে আমার। শর্ট পিক আপে ধারণার বাইরে, ঠিক আছে। 400 সিসি আমার তো মনে হয় না যে এর ভেতর শর্ট পিক আপ অন্য কোনো বাইকে আছে কি। তো প্যারালাল টুইন ইঞ্জিন ধরে নিতে পারো, যাই ধরবে, এর মতন শর্ট পিক আপ নেই। হ্যাঁ, টপ স্পিড স্ক্রিমার ওগুলো সেটা মানতে হবে, যে নিনজা 400 বা 300 আর R3 আছে, ওগুলো টপ স্পিড স্ক্রিমার, টপ স্পিড ওর মতো তুলতে পারবে না, আমি মানছি শিওর, কারণ সিঙ্গেল সিলিন্ডার ওর জন্য। বাট যা শর্টে তুলে দেবে ধারণার বাইরে, তোমার মনে হবে যে এই বাইক এত জোরে যেতে পারে। তো ওটা আর কি। সো বয়েজ, আর একটা ভালো বিষয় সেটা হচ্ছে যে এতদিন চালানোর পর আমার কাছে প্রায় 2-2.5 বছর ধরে রয়েছে বাইকটা, 2.5 বছর 3 বছর মতো হয়ে গেছে। তো যাই হোক, যাই বছর হোক না কেন,
গাড়িতে যে ইস্যু কোনো প্রবলেম এসছে বা মিটারে কোনো এরর এসছে এরকম আমার কোনোদিনও মনে হয়নি। পুরো ভালো, মানে একদম ভালোভাবে চলেছে গাড়িটা যতদিনই চলেছে। তো বয়েজ এবার আসছি নেগেটিভ দিকগুলো, ঠিক আছে? এই 10,000 কিলোমিটার চালিয়ে আমার কি কি নেগেটিভ লেগেছে এই বাইকটাতে। প্রথমে বলবো সিটটা খুবই আনকমফোর্টেবল, ঠিক আছে? লং রাইডের জন্য, শর্ট রাইডে অত অসুবিধা হবে না। তো এটা যদিও বা একটু কমফর্ট আছে, বাট এটাতে নেই পিলিয়ন যে বসবে তার মানে কি বলবো, তার ব্যথা হয়ে যাবে পুরো। তো ওই জন্যই আর কি বলছি লং রাইডের জন্য এটা সিটটা, পিছনের সিটটা একদমই আমি রেকমেন্ড করবো না যে ভালো। লং রাইডে একটু কষ্ট হবে, বাট সামনের সিটটাও কষ্ট হবে, কিন্তু অত বেশি এর মতো না, এর মতো শক্ত এটা না। এটা জ্যামের জন্য না, সত্যি কথা বলতে খালি হাইওয়ে হবে। সত্যি কথা বলতে কি এটা খালি হাইওয়ের জন্য তৈরি হয়েছে। তো খালি হাইওয়েতে এটা শুধুমাত্র ভাগানোর জন্য, বাট জ্যামে যে একদম চলে না তা না। তো একটু হাই গিয়ারে আরপিএম ডাউন থাকলে একটু খটখট করে আওয়াজ হয় সামনে, তো স্টলিং ইস্যু বলে ওকে। তো গাড়ি একটু বন্ধ মতো হয়ে চলে, তো ওটাই আর কি। তো জ্যামে একটু মানে তোমার মনে হবে যে এটা কি হচ্ছে আমার সঙ্গে। নেক্সট আসছে নেগেটিভ দিকের ভিতরে, সেটা হচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম এটার। তো ওর জন্য না, যদি অফরোড প্যাচে যাও বা পিলিয়নে কাউকে বসিয়ে তুমি যা চালাও, তখন তো নিচের থেকে ঠেকে যাবে। তো যখন ঠেকে যাবে তখন তোমার বুকে লাগবে, ডাইরেক্ট বুকে আঘাত পাবে। আর নিচে ঠেকে যায় তো মোবিল চেম্বার ফেটে যাওয়ার একটু অসুবিধা হবে। বাট অত বেশি ঠেকে না, যখন ঠেকে অল্প হালকা ঠেকে, আওয়াজ হবে, তুমি বুঝতে পারবে, তুমি ফিল পাবে যে নিচে ঠেকে গেছে। বড় বাম্পার বা পিলিয়ানে রাইড করলে তো একটু এই অসুবিধাটা আছে, ঠিক আছে? আর একটা প্রবলেম সেটা হচ্ছে যে হাই স্পিডে একটু সামনে মনে হয় যেন টর্নেডো আসছে। তো এটা তো কমন কথা, তার কারণ হচ্ছে নেকেড বাইক, টর্নেডো আসবেই সামনে থেকে। তো হাই স্পিড করলে না, নেকেড বাইক তো প্রচণ্ড সামনে থেকে উইন্ড ব্লাস্ট আসে, আর তখন না হ্যান্ডেল একটু কেঁপে যায়। তো এটা তো নেকেড বাইক, এটা প্রবলেমের ভেতরে তোমরা যদি ধরো তাহলে ধরতে পারো, যদি না ধরো তাহলে কোনো ব্যাপার না। কারণ পৃথিবীর সব নেকেড বাইকে এই প্রবলেমটা আসবেই, মানে উইন্ড ব্লাস্টের প্রবলেম। তার জন্য ফেয়ারিং বাইক কিনতে হবে, সামনে এরোডাইনামিক, তো জানোই তো। তো মোটামুটি আমি আলোচনা করে দিলাম কি কি ভালো জিনিস এতে আছে, কি কি খারাপ জিনিস এতে আছে, 10,000 কিলোমিটারে কি কি ফেস করেছি আমি, ঠিক আছে? আর মিডিলে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই জিনিসটা এবার আলোচনা করছি আমি, মেন জিনিস। আর তখন আমি সব বাইকের সব পার্টসের দাম আমি তখন জেনে নিয়েছি, বা কোম্পানিতে গিয়ে আমার যদিও বেশি খরচ হয়নি, তা হলেও একটা আমি ওভারভিউ দিতে পারবো যে আমার বাইকে ডিউক 390 কিনলে, এই মডেলের কিনলে কেমন খরচা হতে পারে, ঠিক আছে? একটা হেডলাইট ধরো খারাপ হয়ে গেল বা মিটার খারাপ হয়ে গেল, কেমন খরচা হতে পারে। তো এবার আসছি পার্টসের দামের দিকে, ঠিক আছে? সব থেকে প্রথমে অ্যাট্রাকটিভ জিনিস নিয়ে আসছি, আর সব থেকে দাম, সেটা হচ্ছে হেডলাইট ভাঙলে ভাই 16,000 টাকা ধরে রেখে দাও, 15 থেকে 16, ঠিক আছে? এটা বলে দিলাম। সামনের রিম, পিছনের রিম, এই দুটোর দাম হচ্ছে 6,000 করে 12,000 সিঙ্গেল পিস। এই যে মিটার, এটার দাম হচ্ছে 22,000। আর এটা ভাঙলে, ঠিক আছে, এটা আমার ভেঙেই আছে, বাট এটা কাজ করছে বলে আমি এটা পাল্টাইনি, এটার দাম 2,200 টাকা, 2,200 টাকা। এই লিভারগুলো এক একটা সিঙ্গেল পিস 1,800 টাকা করে দাম, কি যে দাম ধারণার বাইরে। তো ভাই সাইড ফেয়ারিংয়ের দাম হচ্ছে 1,500 টাকা করে পিস, 1,500 3,000। আর ব্রেক প্যাডের দাম, সামনেরটা যদি শোরুম থেকে লাগাও তাহলে 3,000 টাকা মতো দাম পড়বে। আর যদি বাইরে থেকে লাগাও, অনলাইন থেকে কিনে এনে কোনো মেকানিক দিয়ে লাগাও, মেকানিক হয়তো 200 টাকা নেবে, ঠিক আছে, মজুরি বা লেবার চার্জ। আর মালটার দাম হচ্ছে 1,700-1,800 টাকা, ব্রেম্বোর অরিজিনাল। আর আমি লাগিয়ে রেখেছি ভেসরা, কিন্তু একই কোয়ালিটির প্রোডাক্ট, সিরামিক দুটোই আর কি। তো ভেসরা কোম্পানির দাম 1,300 টাকা মতো। তো এটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তো আর ইন্ডিকেটারের দাম 600 টাকা করে পিচ, ঠিক আছে? আমি মল্লিক বাজার থেকে কিনেছিলাম, তো ওখানে অল্প দামে মিটে গেছিলো। তো ওইটাও ডিসক্রিপশানে থাকবে। আমার হেডলাইটটা ভেঙে গেছিলো, বাইকের প্যানেল গেছিলো, ট্যাঙ্ক গেছিলো, কীভাবে গাড়ি সারাই করেছি ওটা আগে ভিডিও চাইলে দেখতে পারো তোমরা, ঠিক আছে? আমি এটা বাইকটা যা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যদি আমি শোরুমে ফেলতাম গাড়িটা 50,000 থেকে 60,000 টাকা খরচ ছিল, 40,000 টাকা তো ছিলই, মাস 40-45,000 টাকা। বাট আমি এই বাইকটা পুরো 14-15,000 টাকার ভিতরে নিজে করে মিটিয়েছি। মানে আমার একটা বন্ধুই কাজ করে দিয়েছে বাইকে, আর আমি নিজে মাল কিনেছি, নিজে সব কিছু ঠিক করেছি। তো ওর জন্য আমার 14-15,000 টাকার ভিতরে সব কিছু মিটে গেছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমার কথা। তো বয়েজ আমি মোটামুটি সব কিছু আলোচনা করে দিলাম তোমাদের সামনে, যে কি কি হয়েছিল, কত দাম,
কত খরচা পড়ে আর 10,000 কিলোমিটার চালাতে কি কি ফেস করেছি সব কিছু আলোচনা করে দিলাম তোমাদের সামনে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে পাঠিও। আর এই বাইকটাতে 10,000 কিলোমিটার চালানোর পর এখনও কি পুরনো আগের মতো মাইলেজ দিচ্ছে না কমেছে, তার জন্য আমার একটা নিজেই ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে যে মাইলেজ টেস্ট করা। তো মাইলেজ টেস্টের একটা ভিডিও আসবে, 10,000 কিলোমিটার কত মাইলেজ দিচ্ছে আমার গাড়ি প্রত্যেক লিটারে, ওটার একটা ভিডিও আসবে। আর সেকেন্ড হ্যান্ড 390 মানে নতুন 390টা অত বেশি কেউ পছন্দ করছে না, যে নিউ 390 লঞ্চ হয়েছে, তার জন্য সবাই এই সেকেন্ড হ্যান্ড, এটা তো সেকেন্ড হ্যান্ড ছাড়া পাওয়া যাবে না। আর তো সেকেন্ড হ্যান্ড 390 কী কী দেখে কিনতে হবে, এইসব ভিডিওগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, মাইলেজ ভিডিও কিংবা অন্য কোনো ভিডিওতে। তো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। If you really wanna know, I'm full of self-doubt. And to be honest, it has never brought me down.